আসসালামু আলাইকুম। পর্যায় সারণী চ্যাপ্টারটির ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আসা বিগত ৫ বছরে যাবতীয় সিকিউ, এমসিকিউ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কোয়েশ্চেন সলভ করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, XYZ ৩টি মৌল দেয়া আছে। গ নম্বরে বলা হয়েছে, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে জেড মৌলের অবস্থান নির্ণয় করো। তো জেড মৌলের পারমাণবিক সংখ্যা দেয়া আছে ২১। তো জেড মৌলটি কি? জেড মৌলটি হচ্ছে স্ক্যান্ডিয়াম। তো চলো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। তো চলো এর পর্যায় এবং গ্রুপ নির্ণয় করি। তো চলো পর্যায়। পর্যায় কোনটি? পর্যায় হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। তো সর্ববহিস্থ শক্তি স্তর কত এখানে? 4। তো পর্যায় হচ্ছে 4। এর গ্রুপ কত? গ্রুপ নির্ণয় করা হয় সর্বশেষ ইলেকট্রনটি, মানে সর্বশেষ ইলেকট্রনটি যে কক্ষপথে প্রবেশ করে। দেখো 3d তে প্রবেশ করছে এখানে। তো d তে যদি প্রবেশ করে তাহলে এর গ্রুপ সংখ্যা হবে d এবং s এর ইলেকট্রনের যোগফল। তো 2 + 1 = 3। তো এর পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 3। তো পরবর্তী প্রশ্নে যাই। এখানে ঘ নম্বরে বলা হয়েছে বি ও সি একই গ্রুপের মৌল, যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো বি কত? বি দেয়া আছে NS1 আর n এর মান দেয়া আছে 2। তাহলে বি কত? 1s2, 2s1। তো বি হচ্ছে লিথিয়াম। সি কি? সি এর ইলেকট্রন বিন্যাস দেয়া আছে NS1 আর n = আছে 4। তো লেখা যায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। তো সি কি? সি হচ্ছে পটাশিয়াম। তো এদের পর্যায় সংখ্যা কত? লিথিয়ামের পর্যায় কত? পর্যায় হচ্ছে 2। আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 1। আর একইভাবে পটাশিয়ামের পর্যায় কত? পর্যায় হচ্ছে 4। আর গ্রুপ কত? গ্রুপ 1। তো দুইটাই গ্রুপ 1 এর মৌল। কিন্তু এখানে কি বলা হয়েছে? একই গ্রুপের যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো আমাদের সমীকরণ দেখাতে হবে, মানে বিক্রিয়া দেখাতে হবে। তো চলো কিছু বিক্রিয়া দেখাই। তো দেখো, পটাশিয়াম প্লাস অক্সিজেন তৈরি করে পটাশিয়াম ডাইঅক্সাইড। একইভাবে লিথিয়াম প্লাস অক্সিজেন তৈরি করে লিথিয়াম ডাইঅক্সাইড। আবার দেখো, পটাশিয়াম ডাইঅক্সাইড আর লিথিয়াম ডাইঅক্সাইড উভয়ই পানির সাথে বিক্রিয়া করে। পানির সাথে বিক্রিয়া করে এটি উৎপন্ন করে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এটা উৎপন্ন করে লিথিয়াম হাইড্রোক্সাইড। আবার পটাশিয়াম হাইড্রোক্সাইড ও লিথিয়াম হাইড্রোক্সাইড উভয়ই হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড আর লিথিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। সরি, সরি, আর পানি উৎপন্ন করে H2O। তো দেখো, সমীকরণ থেকে আমরা বুঝতে পারতেছি কি তারা একই গ্রুপের মৌল, অর্থাৎ তাদের ধর্ম একই। তাদের ধর্ম একই। তো পরবর্তী কোশ্চেনে যাই। গ নম্বরে বলা হয়েছে ১ নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসীয় মৌলটিকে পর্যায় সারণীর গ্রুপ 1 এ স্থান দেওয়ার কারণ কি? তো ১ নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হচ্ছে হাইড্রোজেন। তো একে গ্রুপ 1 এ কেন স্থান দিছে? তো চলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা করি আগে। 1s1। তো দেখো, গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে তাদের ইলেকট্রন বিন্যাস করলে আসে, মানে তাদের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1।
তো দেখো হাইড্রোজেন আর গ্রুপ 1 এর মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একই। ইলেকট্রন বিন্যাস একই। আচ্ছা 2 নাম্বার কি? দেখো গ্রুপ 1 এর মৌলগুলো এই যে একটি ইলেকট্রন আছে না শেষে, ইলেকট্রনটা ত্যাগ করে। হাইড্রোজেনও একটি ইলেকট্রন ত্যাগ করে। তো এই জন্যই আর কি এদেরকে গ্রুপ 1 এ রাখা হয়েছে। তো পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বরে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। তো ওয়াই মৌলটি এর এটি তার পারমাণবিক সংখ্যা কত? 9। তো চলো ওয়াই এর ইলেকট্রন বিন্যাস করি। 1s2 2s2 2p5। তো এর পর্যায় সংখ্যা কত? পর্যায় হচ্ছে 2। গ্রুপ কত? সর্ববহিস্থ ইলেকট্রনটা গেছে p তে। তো এর গ্রুপ হবে 5 আর 2 7 প্লাস 10 17। ঘ নম্বরে বলেছে উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো। তো দেখো আমরা কি জানি যে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তো স্লোপটা মানে গ্রাফটা এরকম হওয়ার কথা ছিল না? এরকম। কিন্তু এরকম না হয়ে এইখানে একটু ব্যতিক্রম দেখা দিছে ডাব্লিউ এবং এক্স এ। কেন? চলো এর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখি। তো ডাব্লিউ কি? 7। এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p3। আর ওয়াই কি? ওয়াই না, এক্স। এক্স এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p4। দেখো আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে দেখেছিলাম যে অর্ধপূর্ণ ও পূর্ণ কক্ষপথ বেশি স্থিতিশীল। তো দেখো এখানে কি p3, এটা অর্ধপূর্ণ না? তো সে কারণে আর কি ডাব্লিউ এর আয়নীকরণ শক্তির মান বেশি। দেখো এক্স এর চাইতে ডাব্লিউ এর আয়নীকরণ শক্তির মান বেশি। তো ডাব্লিউ কি? ডাব্লিউ হচ্ছে তোমার ফ্লোরিন। ফ্লোরিন। আর এক্স কি? এক্স হচ্ছে অক্সিজেন। তো নেক্সট কোশ্চেনে যাই। ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। যুক্তি দাও। তো ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি। তো আমরা এক্স ওয়াই জেড তিনটার ইলেকট্রন বিন্যাস করে ফেলবো আগে। তো এক্স এর প্রোটন সংখ্যা হচ্ছে 6। তো 1s2 2s2 2p2। তো এর গ্রুপ পর্যায়ে ওগুলো নির্ণয় করবো আমরা। তার আগে ওয়াই এ যাই। ওয়াই কত? 9। তো 1s2 2s2 2p5 জেড এটি হচ্ছে 12। 1s2 2s2 2p6 3s2। তো আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান কি বাড়ে না? আর একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমে। তো দেখো এখানে জেড এটি তৃতীয় পর্যায়ের মৌল। আচ্ছা আমরা বের করে দেখি। তো এর পি হচ্ছে 3 আর গ্রুপ কত? 2। এটার পর্যায় কত? পর্যায় 2, গ্রুপ 5 আর 2 7 আর 2 17। এর পর্যায় 2 আর গ্রুপ 14। তো দেখো এটি পর্যায় 3 এ অবস্থিত জেড মৌলটা। তাহলে এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম হবে, তাই না? যেহেতু উপর থেকে নিচে গেলে কমে, তাই সবচেয়ে কম হবে কার? জেড এর। ঠিক আছে?
তো এখন আমাদের দেখতে হবে যে x আর y এর মধ্যে কোনটার আণবিক শক্তির মান বেশি। দেখো y এর গ্রুপ হচ্ছে 17 এবং x এর গ্রুপ হচ্ছে 14। তো y x এর ডানে অবস্থিত। তার মানে বাম থেকে বাম থেকে ডানে গেলে যেহেতু বাড়ে, তো সবচেয়ে বেশি হবে কার? সবচেয়ে বেশি হবে y এর। তারপর আসবে x। তো নেক্সট কোয়েশ্চেনে যাই। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের z হতে y এর আণবিক শক্তি বেশি কেন? তো y এর যেটাকে নির্ণয় করি। দেখো এখানে ভর সংখ্যা দেয়া আছে আর নিউট্রন সংখ্যা দেয়া আছে। তো প্রোটন সংখ্যা কত এখানে? এই ক্ষেত্রে আসে 35 - 18 ইকুয়াল টু কত হয়? 17। আর 23 - 12 ইজ ইকুয়াল টু 11। তো এটা হচ্ছে কি? ক্লোরিন। আর এটা হচ্ছে কি? সোডিয়াম। তো চলো এদের ইলেকট্রন বিন্যাসটা করি। সোডিয়াম 11, 1s2, 2s2, 2p6, 3s1। ক্লোরিনের 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো এদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করি। p কত? 3, p কত? 3। কোন গ্রুপের? এর গ্রুপ হচ্ছে 1 আর এর গ্রুপ হচ্ছে কত? 17। তো দেখো আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আণবিক শক্তির মান বাড়ে। তো দেখো এদের পর্যায় 3 এবং গ্রুপ কি? একটা আর 1, একটা 17। তাহলে যার ডানে অবস্থান তার আণবিক শক্তির মান বেশি হবে। তো ক্লোরিন গ্রেটার দেন সোডিয়াম। এটা হচ্ছে আণবিক শক্তির ক্রম। তো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জেড মৌলের অবস্থান পর্যায় সারণীতে নির্ণয় করো। তো জেড পটাশিয়াম আর স্ক্যান্ডিয়ামের মাঝখানে অবস্থিত। তার মানে জেড কি? ক্যালসিয়াম। তো চলো এখন ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তো এর পর্যায় কত? পর্যায় হচ্ছে 4, গ্রুপ হচ্ছে 2। তো বুঝতে পারছো? নেক্সট কোয়েশ্চেন গ নম্বরে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে ওয়াই মৌলের অবস্থান নির্ণয় করো। তো ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। 12 কি? ম্যাগনেসিয়াম না? তো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2। তো এর পর্যায় কত? পর্যায় হচ্ছে 3 আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 2। ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মৌল তিনটির মধ্যে পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। তো পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? যত বাম থেকে ডানে যায় তত ব্যাসার্ধ কি হয়? কমে। প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পায়, তাই আকর্ষণটা বেশি হয়, তাই ব্যাসার্ধ কমে যায়। তো এদের ইলেকট্রন বিন্যাস করলে কি পাই আমরা? দেখো এটার ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s1। এখানে 1s2, 2s2, 2p6, 3s2। এখানে সব ঠিক থাকবে এদিকে। তারপর 3s2, 3p6। তো দেখবা যে পর্যায় এবং গ্রুপ নির্ণয় করলে এটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল, আর এটি হচ্ছে গ্রুপ কত? 3p1 হবে। তো এটা হচ্ছে গ্রুপ 13 মৌল। 1 আর 2, 3 আর 10, 13। তো সবচেয়ে ডানে কি আছে? জেড আছে। তাহলে সবচেয়ে ছোট হবে কি? জেড। তারপরে কি আছে? তারপর হবে ওয়াই আর তারপর হবে এক্স। এক্স এর আকার সবচেয়ে বড় হবে কারণ এক্স সবচেয়ে বামে অবস্থিত। তারপর ওয়াই, তারপর জেড। তো নেক্সট কোয়েশ্চেন
গ নম্বরে বলা হয়েছে এ এবং এক্স এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। তো এ কি? এ হচ্ছে হাইড্রোজেন। আর এক্স কি? এ হচ্ছে হিলিয়াম। তো ইলেকট্রন আসক্তির ক্রম। ইলেকট্রন আসক্তি কি হয়? বাম থেকে ডানে গেলে মান বৃদ্ধি পায়। তো দেখো কোনটা বামে কোনটা ডানে দেয়া গেছে এখানে। দেখো পারমাণবিক সংখ্যা। আচ্ছা তোমরা এটা ইলেকট্রন বিন্যাস করে বের করতে পারবা। কিন্তু এখানে ছকটা দেয়া আছে। পর্যায় সারণী যেহেতু দেয়া আছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে হিলিয়াম হাইড্রোজেনের ডান দিকে অবস্থিত একই পর্যায়ের। তাই হিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হবে। হিলিয়াম গ্রেটার দেন হাইড্রোজেন। তো তোমরা ইলেকট্রন বিন্যাস করে দেখাবা যে একই পর্যায়। আর এটার গ্রুপ হচ্ছে 1, এটার গ্রুপ হচ্ছে 18। তো যেহেতু ডানে আছে হিলিয়াম, তাই এরা ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হবে। তো ঘ নম্বরে বলা হয়েছে ওয়াই এবং জেড এর আণবিকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। যুক্তিসহ ব্যাখ্যা করো। তো ওয়াই আর জেড, তো এরা কারা? বলো। দ্বিতীয় পর্যায়ে নিয়নের আগে এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন আর ফ্লোরিন। তো চলো এদের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলি। অক্সিজেন 8, তো 1s2, 2s2, 2p6, আর 2p6 না, 2p4। আর ফ্লোরিন 1s2, 2s2, 2p5। তো এদের ইলেকট্রন বিন্যাস মানে থেকে বোঝা যায় যে এর পর্যায় কত। পর্যায় হচ্ছে 2। আর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 16। এর পর্যায় 2, গ্রুপ 17। তো দেখো আমরা কি জানি? আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। আর আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। যেহেতু ফ্লোরিন অক্সিজেনের ডানে আছে, তাই এর ব্যাসার্ধের ক্রমে অক্সিজেন গ্রেটার দেন ফ্লোরিন হবে। কিন্তু আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ফ্লোরিন এর আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হবে। বুঝতে পারছো? হুম। তো নেক্সট কোয়েশ্চেন, ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণীতে জেড মূলের অবস্থান নির্ণয় করো। তো জেড মূল হচ্ছে 23। তো চলো এর ইলেকট্রন বিন্যাস করে ফেলি। তো জেড 23 এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d3। তো দেখো এর পর্যায় কত হবে? এর পর্যায় হবে 4, এই যে 4। আর গ্রুপ কত হবে? ডিতে গেলে s প্লাস ডি, গ্রুপ হচ্ছে 5। তো বুঝতে পারছো? ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের এক্স ওয়াই আর মূল তিনটের আকারের ক্রম বিশ্লেষণ করো। তো এক্স মূলটি কি? 17। তো এক্স এর ইলেকট্রন বিন্যাস করি চলো। এক্স, তো ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। ওয়াই এর করলে আসে ওয়াই এর কত? 20। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। আর এর ক্ষেত্রে কত? 30। তো আর এর করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2,
3d10। তো দেখো এদের পর্যায় ও গ্রুপ নির্ণয় করলে এর পর্যায় কত? পর্যায় 3, গ্রুপ কত? গ্রুপ 17। এর পর্যায় কত? পর্যায় 4, গ্রুপ কত? গ্রুপ 2। এর পর্যায় কত? পর্যায় 4 আর গ্রুপ 12। তো দেখো আমরা কি জানি ব্যাসার্ধের ক্ষেত্রে, আকারের ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আকার কমে আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। উপর থেকে নিচে যাওয়া মানে একটা তোমার পর্যায় সংখ্যা বৃদ্ধি পাওয়া। তো দেখো এর পর্যায় হচ্ছে 3, তার মানে x সবচেয়ে ছোট হবে, x সবচেয়ে ছোট হবে। তো আমরা দেখতে হবে y এবং r এর মধ্যে কোনটা বড়। তো দেখো y এবং r এর মধ্যে r গ্রুপ 12 তে অবস্থান করে এবং y গ্রুপ 2 এ অবস্থান করে। তো বাম থেকে ডানে গেলে কি হয়? আকার হ্রাস পায়। তো সবচেয়ে বড় হবে কোনটা? সবচেয়ে বড় হবে y এবং তারপর আসবে কি r। তো বুঝতে পারছো? হুম। তো নেক্সট কোয়েশ্চেনটা কোথায়? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওয়েট এ সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, হ্যাঁ এই যে পাইছি। গ নম্বরে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এক্স জেড ডাব্লিউ মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো। তো এক্স 21 ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। জেডের ক্ষেত্রে কি আসে? জেড 14 এর আসে 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। ডাব্লিউ এর ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো 1s2, 2s2, 2p6, 3s1। তো চলো এর পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করি। তো এর পর্যায় কত? 4, গ্রুপ কত? 3। একইভাবে এর পর্যায় কত? 3, গ্রুপ কত? গ্রুপ এস আর পিতে থাকলে এস প্লাস পি প্লাস 10, তো এর গ্রুপ হচ্ছে 14। 14, তাই না? 2 আর 4 প্লাস 10, 14। আর ডাব্লিউ এর ক্ষেত্রে এর পর্যায় হচ্ছে 3, গ্রুপ কত? গ্রুপ 1। পর্যায় 3, গ্রুপ 14। ঠিক আছে? তো এখন এর একটা কোয়েশ্চেন শেষ। তো ঘ নম্বরে বলা হয়েছে ওয়াই জেড এবং ডাব্লিউ মৌলের ইলেকট্রন আসক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধের ক্রম ব্যাখ্যা করো, তাই না? তো পারমাণবিক ব্যাসার্ধ কার কোনটা পাবে? দেখো পারমাণবিক ব্যাসার্ধ, ব্যাসার্ধের ক্রম কিভাবে নির্ণয় করে? ডান থেকে বামে গেলে কমে, উপর থেকে নিচে আসলে বাড়ে। তো সবচেয়ে বড় কার হবে? দেখো আচ্ছা দেখো পর্যায়ে এটা হচ্ছে 4, তো সবচেয়ে বড় হবে কোনটা? x21। এখন জেড এবং ডাব্লিউ এর মধ্যে কোনটা সবচেয়ে বড় হবে? যেটার অবস্থান বামে। তো দেখো এর গ্রুপ হচ্ছে 1, তার মানে এটা বামে অবস্থিত। তো ডাব্লিউ। তারপর আসতেছে তোমার কি? জেড। তো তোমরা চাইলে মৌলগুলোকে চিহ্নিত করতে পারো। তো এটা হচ্ছে সোডিয়াম। এটা কত? সিলিকন। আর এটা কত? স্ক্যান্ডিয়াম। তো তোমরা চাইলে এগুলো তোমার নামগুলো লিখে দিতে পারো, কিন্তু নামগুলো এখানে জানতে চাইনি। তো এটার কারণে পরীক্ষার মার্কে কোনো ডিফারেন্স আসবে না। তো নেক্সট কোশ্চেনে যাই। ঘ নম্বরে বলা হয়েছে এক্স এবং ওয়াই মৌল দুটি উভয় অত্যন্ত সক্রিয় মৌল, কিন্তু তাদের সক্রিয়তার কারণ ভিন্ন। তো এক্স মৌলটা কোনটা? ম্যাগনেসিয়ামের আগে কি? সোডিয়াম। ওয়াই মৌলটি কি? ম্যাগনেসিয়ামের পরে, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম।
এদের ইলেকট্রন বিন্যাস করলে আসবে সোডিয়ামের ক্ষেত্রে নিয়ন পর্যন্ত সেম। তারপর আসবে 3s1। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে নিয়ন পর্যন্ত সেম থাকবে। তারপর আসবে 3s2 3p1। তো দেখো এটা সক্রিয় কারণ কি? এটা একটা ইলেকট্রন ত্যাগ করতেছে। আর এটা সক্রিয় কেন? এটা ৩ টা ইলেকট্রনই ত্যাগ করতে পারে। তো এটাই হচ্ছে তাদের সক্রিয়তার ভিন্ন হওয়ার কারণ। তো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের এসিডি মৌলগুলো এর পারমাণবিক ব্যাসার্ধ এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম একই হবে। একই হবে কিনা বিশ্লেষণ করো। তো দেখো পারমাণবিক ব্যাসার্ধ ব্যাসার্ধ এক্ষেত্রে কি হয়? বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে। তাহলে ব্যাসার্ধের ক্রম কি হবে? পর্যায় সবচেয়ে বেশি কার? এই দেখো এটার এটা ৩য় পর্যায়ে, আচ্ছা সবগুলো ৩য় পর্যায়ে আছে। তো এখন দেখো পর্যায় যেহেতু সবারই সেম আছে, তাহলে আকার নির্ভর করবে এদের গ্রুপের উপরে। সবচেয়ে বামে যেটা তার আকার সবচেয়ে বেশি হবে। তাহলে এরকম হবে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি গ্রেটার দেন ডি। বুঝতে পারছো? হুম। তো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা আচ্ছা, একটু বাকি আছে তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তাই না? আচ্ছা আমরা কি জানি যে বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বাড়ে। তো এখানে কি হবে? তড়িৎ ঋণাত্মকতার ক্রম ডি সরি ডি গ্রেটার দেন সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। তো বুঝতে পারছো? তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। ঘ নম্বরে বলা হয়েছে গ্রুপের মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যা সমান হয় না। উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। তো দেখো আমরা এর ক্ষেত্রে দেখি এ কি? এ হচ্ছে সোডিয়াম। এর ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p6 3s1। তো মৌলের অবস্থান, এর অবস্থান কি হচ্ছে? পর্যায় হচ্ছে তোমার ৩। আর গ্রুপ কত? গ্রুপ ১। তো এখানে আর কি দেখাচ্ছে যে তোমার এই অনুযায়ী তোমার সর্বশেষ ইলেকট্রন এখানে একটা আছে, এর গ্রুপ হচ্ছে 1। কিন্তু আমরা বাকিগুলো যাই। যেমন দেখো বি এর ক্ষেত্রে বি কি? সিলিকন। সিলিকনের ইলেকট্রন বিন্যাস করলে আসে 1s2 2s2 2p6 3s2 3p2। তো এখানে দেখো এর পর্যায় কত? পর্যায় হচ্ছে ৩। আর গ্রুপ হচ্ছে কত এখানে? গ্রুপ ১৪। তো এখান থেকে আর কি বুঝতে পারতেছো যে সর্ববহিস্থ ইলেকট্রনের সমান হচ্ছে তোমার গ্রুপ হয় না। তো এখানে গ্রুপ হচ্ছে ১৪, কিন্তু সর্ববহিস্থ ইলেকট্রন কয়টা এখানে? সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন মাত্র ৪টা। তো নেক্সট কোশ্চেনে যাই। গ নম্বরে বলা হয়েছে পারমাণবিক ভর গ নম্বরে বলা হয়েছে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। উদ্দীপকে জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করো। তো জেড কি? যেটা হচ্ছে আর্গন। আর কিউ কি? কি হচ্ছে পটাশিয়াম। তো দেখা যায় যে আর্গনের ভর হচ্ছে কত? ৪০। আর পটাশিয়ামের ভর কত জানো? 39। কিন্তু এর ইলেকট্রন কত? আর্গনের ইলেকট্রন হচ্ছে 18। আর এর ইলেকট্রন কত? মানে প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা এর ১৯। তো ভর সংখ্যা অনুযায়ী হিসাব করলে আর্গনের ভর সংখ্যা পটাশিয়ামের চেয়ে বেশি হয়। তো সেই অনুযায়ী আর্গনের আগে পটাশিয়ামের থাকার কথা ছিল, কিন্তু আসলে আর্গনটা আগে থাকে। তো বুঝতে পারছো? সেজন্য আরকি আর্গন তোমার আগে আছে এখানে। আর্গন ২য় পর্যায়ে আর পটাশিয়াম ৩য় পর্যায়ে আছে। তো সে কারণে আরকি ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। ঘ নম্বরে বলা হয়েছে PQXY মৌলসমূহকে পারমাণবিক আকারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে এর যৌক্তিক কারণ বিশ্লেষণ করো।
তো আমরা এনাফ ইলেকট্রন বিন্যাস করে এদের আকার সাজাইছি ঊর্ধ্বক্রম, অধক্রমে। তো সেই অনুযায়ী নিজে, নিজে করতে পারবে এটা। এটা হোমওয়ার্ক। আমাদের অনেকগুলো স্লাইড আছে। তো সবগুলো শেষ করতে হবে। তো এটা তোমরা নিজে, নিজে করে নিবা। পরের কোয়েশ্চেন, উদ্দীপকে উল্লিখিত ABC মূলত্রয়ের পারমাণবিক ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করো। তো আমরা এইটাও করছি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইরকম অনেকগুলো ম্যাথ করছি আমরা। তো নেক্সটে আছে WXY মৌলগুলো একই রকম ধর্ম প্রদর্শন করে। তো দেখো WXY এরা হচ্ছে গ্রুপ ১ এর মৌল। তো গ্রুপ ১ এর মৌলগুলো কি করে? গ্রুপ ১ এর মৌলগুলো আমরা ১ম এই করছি এটা। এরা তোমার অক্সিজেনের সাথে যখন বিক্রিয়া করে তখন কি করে? অক্সাইড তৈরি করে। একটা দিয়ে দেখে দিই। তো লিথিয়াম অক্সিজেন কি করে? লিথিয়াম ডাইঅক্সাইড তৈরি করে। তো লিথিয়াম ডাইঅক্সাইড আবার পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। তো লিথিয়াম হাইড্রোক্সাইড আবার এই সিএল এর সাথে বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন করে। তো দেখো বাকি প্রত্যেকটা মূল আছে না? লিথিয়াম, এটা আছে সোডিয়াম, এটা হচ্ছে তোমার পটাশিয়াম, এটা হচ্ছে রুবিডিয়াম। এরা সবাই এরা সবাই এই বিক্রিয়াটা প্রদর্শন করে। তো এদের ধর্ম হচ্ছে একই রকম। তো ঘ নাম্বারটা বুঝতে পারছো আশা করি। তো পরবর্তী প্রশ্ন, ঘ নম্বরে বলা হয়েছে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণী মুহূর্তে উদ্দীপকের মৌলগুলোর সাহায্যে বিশ্লেষণ করো। তো দেখাবা তোমরা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে এর গ্রুপ ও পর্যায় নির্ণয় করা যাচ্ছে। পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এদেরকে স্থান দেওয়া হয়েছে। তো এগুলো আর কি একটু বই থেকে লিখবা। আর আমরা এইটার যাবতীয় ইলেকট্রন বিন্যাস কিভাবে করা হয়, কিভাবে পর্যায় ও গ্রুপ নির্ণয় করা হয় সেটা পূর্বেই দেখে ফেলেছি। তো নেক্সট কোয়েশ্চেন, এখানে ABCD চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা ৮, ১৩, ১৬ এবং ২৪। তো এদের আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করতে হবে। তো বিশ্লেষণ করতে পারবা আশা করি, আমরা করছি এই ম্যাথগুলো আগেই। তো এর সিরিয়ালটা হবে A গ্রেটার দেন C গ্রেটার দেন B। বুঝছো? তো নিজে, নিজে একটু করে নিবা। তো আচ্ছা আমরা করে ফেলি দাও। এই যে A মৌলটা আছে না? A মৌল হচ্ছে তোমার এর হচ্ছে পর্যায় ২ গ্রুপ ১৬। এগুলো নির্ণয় করবা ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে। B এর পর্যায় হচ্ছে পর্যায় ৩ গ্রুপ ১৩। C মৌলের ১৬ না? তো ১৬ হলে এর পর্যায় কত হয়? এর পর্যায় হয় ৩। আর গ্রুপ কত? গ্রুপ ১৩। ১৬ না গ্রুপ ১৬ হয়। তো কিভাবে হয় এগুলো আমরা অলরেডি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করতে পারি। তো নিজে, নিজে করে নিবা। আর এখান থেকে অ্যান্সার মিলাতে পারো। তো একটু পজ করে ভিডিওটা অ্যান্সার গুলো মিলিয়ে নিবা। ঠিক আছে? তো নেক্সট কোয়েশ্চেন, ক নম্বরে বলা হয়েছে ২ নং টেস্ট টিউবে, এই ম্যাথটা খুবই ইম্পোর্টেন্ট ম্যাথ। এটা তোমার আসতে পারে। তো বলা হয়েছে ২ নং টেস্ট টিউবে চুনের পানির অবস্থার যে পরিবর্তন হয় তার কারণ ব্যাখ্যা করো। তো চুনের পানি এখানে বলা হচ্ছে কার্বনেট যৌগ। আচ্ছা একটা কার্বনেট যৌগ নিই আমরা, যেমন সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট Na2CO3। তো এটা প্লাস লঘু খনিজ অ্যাসিড, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বিক্রিয়া করলে কি আসে? বিক্রিয়া করলে আসে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। হুম? তো এখন এই কার্বন ডাই অক্সাইড যে উৎপন্ন হইল, এই কার্বন ডাই অক্সাইডকে চুনের পানি কি? চুনের পানি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। এই কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করলে আসে তোমার ক্যালসিয়াম কার্বনেট। হুম? এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে ঘোলা। বুঝছো? এই ক্যালসিয়াম কার্বনেট এর কারণে চুনের পানি ঘোলা হয়। তো এর কারণে ঘোলা হয়। তো এখন আমরা এই চ্যাপ্টারের অনুধাবনমূলক কোয়েশ্চেন গুলো সলভ করব। তো প্রথম প্রশ্ন, ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল ব্যাখ্যা করো। তো আমরা ক্রিপ্টন এর ইলেকট্রন বিন্যাস করব। এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 36। করে দেখা যাবে যে এর গ্রুপ হচ্ছে 18। তো আমরা কি জানি? গ্রুপ 18 যে মৌলগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন।
এরা কি? নিষ্ক্রিয় গ্যাস। তো একইভাবে আরকি আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস কেন? ব্যাখ্যা করো। সেটিও ব্যাখ্যা করতে পারবা। তো পরবর্তী কোয়েশ্চেন, ক্যালসিয়াম একটি মৃৎক্ষার ধাতু ব্যাখ্যা করো। তো এর ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে এর গ্রুপ হচ্ছে ২। আর গ্রুপ ২ এর মৌলগুলো মৃৎক্ষার ধাতু। আ এভাবে আরকি রুবিডিয়ামকে মৃৎক্ষার ধাতু বলা হয়। কেন? সেটাও ব্যাখ্যা করতে পারবা। ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2 ক্লাসের মধ্যে কোনটির আকার সবচেয়ে বড়? তো এর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা বের করার মাধ্যমে আরকি এর আকার নির্ণয় করা যায়। এর প্রোটন ২০ আর ইলেকট্রন কয়টা? ২০ টা। ক্যালসিয়াম 2 প্লাসের জন্য প্রোটন হচ্ছে ২০ টা আর ইলেকট্রন ২০ টা থেকে ২ টা ত্যাগ করলে কি আসে? ১৮। তো যদি এখানে দেখো, এখানে প্রোটন ২০ টা আছে, ইলেকট্রন ১৮ টা আছে। তো প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কম। সে কারণে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস এর আকার ক্যালসিয়ামের চেয়ে বেশি হবে। বুঝছো? দেখো, এখানে প্রোটন আছে ২০ টা, ইলেকট্রন আছে ২০ টা। তো ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকার মানে ইলেকট্রন এবং প্রোটনের মধ্যকার আকর্ষণ এর বেশি হবে। বেশি হলে এর আকার কি হবে? ছোট হবে। আর দেখো এখানে প্রোটন আছে ২০ টা, ইলেকট্রন আছে ১৮ টা। তো এই কারণে আরকি এর আকার কি হবে? এর আকার বড় হবে। তো দেখো ইলেকট্রন বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তো এটা আমরা অলরেডি ঘ নাম্বারে একটা করে আসছি যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর পর্যায়, গ্রুপ ইত্যাদি নির্ণয় করা যায়। এর ধর্মগুলো বোঝা যায়। তো ইত্যাদি এগুলা বই থেকে লিখবা। তো নেক্সট কোয়েশ্চেনে হিলিয়ামকে গ্রুপ ২ এ রাখা হয়নি কেন? হিলিয়ামকে গ্রুপ ১৮ তে রাখা হয়েছে কেন? তো হিলিয়াম কি একটা নিষ্ক্রিয় যৌগ, নিষ্ক্রিয় মৌল। তো নিষ্ক্রিয় মৌলকে কি গ্রুপ ১৮ তে রাখা হয়। নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য গ্রুপ ১৮ বরাদ্দ করা আছে। তো ক্লোরিন একটি হ্যালোজেন মৌল ব্যাখ্যা করো। তো গ্রুপ ১৭ মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয়। এর ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিবা। তো নেক্সট কোয়েশ্চেন, আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো। তো গ্রুপ ১৮ মৌল এর ইলেকট্রন বিন্যাস দেখাবা। আ কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন? তো আমরা কি জানি? কপার, সিলভার, গোল্ড আ এগুলো ছাড়া গ্রুপ ১১ যে মৌলগুলো আছে, গ্রুপ ১১ কপার গ্রুপ ১১ তে থাকে। তো এগুলো তুমি আরকি ইলেকট্রন বিন্যাস করে দেখাবা যে কপার গ্রুপ ১১ তে থাকে। গ্রুপ ১১ যে ধাতুগুলো আছে সেগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। এখন জার্মেনিয়ামকে কেন অপধাতু বলা হয়? তো অপধাতু হচ্ছে ৬ টি। বিস Bi, Si, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। তো এই ৬ টা হচ্ছে অপধাতু। আ Bi না, এটা হচ্ছে বোরন। তো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি আর টেলুরিয়াম এরা হচ্ছে অপধাতু। তো নেক্সট কোয়েশ্চেন, তো এগুলো হচ্ছে ১ মার্কের আসে, ক নাম্বারের জন্য আসে জ্ঞানমূলক প্রশ্ন। তো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? ইলেকট্রন আসক্তি কি? অপধাতু কাকে বলে? ধাতু কাকে বলে? অবস্থান্তরমূলক কাকে বলে? মেন্ডেলিভের পর্যায় সূত্র। তো এগুলো বইয়ে খুব সুন্দরভাবে দেয়া আছে। সময় স্বল্পতার কারণে এগুলোকে তোমার বলতে পারছি না। তো পরবর্তী প্রশ্ন যাই। তো এগুলো তোমরা দেখে নিও একটু বই থেকে, হ্যাঁ? আমি এখানে সবগুলো ইনক্লুড করে রাখছি। তো তোমার দায়িত্ব হচ্ছে এগুলো নিজে দেখে, দেখে পড়া। জাস্ট এই স্লাইডটা পড়লে আশা করা যায় যেকোনো কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবা। তো পরবর্তী প্রশ্নে যাই। তো এগুলো নিজে, নিজে দেখে নিও একটু। তো আমরা এখন আসছি এমসিকিউ এ। এমসিকিউ। তো চলো আমরা এমসিকিউ গুলো সলভ করি একটা, একটা করে। তো ১ম প্রশ্ন বলা হয়েছে যে কোনটির ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট? তো আমরা যখন এটা দেখব তখন কি করব আমরা? এর ইলেকট্রন মানে এর প্রোটন এবং নিউট্রন সংখ্যা মানে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করব। একটা ছক বানায় ফেলবো আমরা। তো দেখো, এটা হচ্ছে সোডিয়াম প্লাস, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম প্লাস, এটা কি? অ্যালুমিনিয়াম 3 প্লাস। আচ্ছা, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। আচ্ছা, পটাশিয়ামটার কথা বাদ দাও। এটা কি? এর পর্যায় কত? ৪ না? তো এটা সবচেয়ে বড় হবে অবশ্যই। তো আমরা এখানে আসি। সোডিয়ামের প্রোটন কয়টা? প্রোটন এবং ইলেকট্রন। এর প্রোটন হচ্ছে ১১, এর ১২, এর ১৩। কিন্তু ইলেকট্রন এরও ১০, এরও ১০, এরও ১০। এখন আমরা একটা জিনিস মনে রাখবো। যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে কি হবে?
বড় হবে, আকার বড় হবে। তাহলে কি, মানে মনে করো একটা প্রোটন আছে এখানে আর ইলেকট্রন বাইরে আছে। তো ইলেকট্রনগুলো আর কি যত বেশি হবে ইলেকট্রন, তত চেষ্টা করবে যে বাইরের দিকে যাওয়ার। ঠিক আছে? প্রোটনের কাজ হলো এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে রাখা। আর যদি এক্সট্রা প্রোটন থাকে, তাহলে আকার ছোট হবে। ছোট। কেন? যদি প্রোটনের সংখ্যা বেশি হয় এখানে, তাহলে এরা কি করবে? ইলেকট্রনটাকে টেনে ভিতরে নিয়ে আসার চেষ্টা করবে। তো সেই অনুযায়ী দেখো, অ্যালুমিনিয়াম 3 প্লাসে এক্সট্রা প্রোটন আছে। তার মানে আকার কি? এই সবচেয়ে ছোট হবে। কোনটি মৃৎক্ষা ধাতু? মৃৎক্ষা ধাতু কোনটি এখানে? এসআর। গ্রুপ 2 এর যে ধাতুগুলো আছে সেগুলো হচ্ছে মৃৎক্ষা ধাতু। তো নেক্সট কোয়েশ্চেন, কোনটি মুদ্রা ধাতু? তো মুদ্রা ধাতু হচ্ছে কি? কপার, সিলভার, গোল্ড। কোন মৌলটি অধিকতর তড়িৎ ঋণাত্মক? কোনটি? ফ্লোরিন। এই দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তার নিচে কি? ক্লোরিন। তো বাম থেকে ডানে গেলে বাড়ে। তো ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক। নেক্সট কোয়েশ্চেন, 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে? তো 24 মনে করো এক্স। তো ইলেকট্রন বিন্যাস করলে আসে আর্গন 4s2 3d4। তো দেখো এর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 4 আর 2 6। তো পরবর্তী প্রশ্ন, কোনটি মৃৎক্ষা ধাতু? ক্যালসিয়াম। কোনটি মুদ্রা ধাতু? নেক্সট কোয়েশ্চেন, কপার, সিলভার, গোল্ড। তারপর প্রশ্ন, অ্যাক্টিনেট। তারপরের কোয়েশ্চেন, আচ্ছা এটা দুইটা আছে। কোনটি মুদ্রা ধাতু? কপার, সিলভার, গোল্ড। সিলভার, সরি সিলভার হচ্ছে এটা। তো নেক্সট কোয়েশ্চেন, অ্যাক্টিনেট সারির মৌলসমূহের পারমাণবিক সংখ্যা হলো কত? এটা কি আমরা জানি? তো বই থেকে একটু এমসিকিউ গুলা দেখে নিও। তো 89 থেকে 103 হচ্ছে অ্যাক্টিনেট সিরিজের মৌলসমূহ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? তো দেখো, এই যে আর্সেনিক, এস, এটা কি অ্যাস্টেটাইন মনে হয়। তো এর ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে এটি হচ্ছে পি অরবিটালে যাচ্ছে শেষ ইলেকট্রনটা। তো নেক্সট কোয়েশ্চেন, পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ। খাড়া স্তম্ভ মানে কি জানো? খাড়া স্তম্ভ হচ্ছে তোমার কলামগুলো, এই যেগুলো। তো 18টা কলাম আছে মোট। তারপর বলা হয়েছে লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? তো লিথিয়াম তো কি দ্বিতীয় পর্যায়ে। লিথিয়াম হচ্ছে তোমার 1s2 2s1। তো পর্যায় দেখো, পর্যায় হচ্ছে 2। পর্যায় সারণীতে কোন গ্রুপে মূল সর্বাধিক? তো গ্রুপ 3-এ সবচেয়ে বেশি মূল আছে। নিচের আয়নীকরণ শক্তির ক্রম কোনটি সঠিক? আচ্ছা, আয়নীকরণ শক্তির মান কি জানি আমরা, যে উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কি হয়? কমে। তো দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এর ক্ষেত্রে আর কি তোমার লিথিয়াম সবচেয়ে বড়, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম। তো এটা অনুযায়ী ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, নিউটনের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? তো নিউটনের অষ্টক সূত্রের মূল ভিত্তি কি? এটা হচ্ছে পারমাণবিক ভর। নিচের কোনটি মৌলের নাইট্রোজেন, কোন মৌলের ধর্ম নাইট্রোজেনের সাথে মিল আছে? তো নাইট্রোজেনের যে গ্রুপটা আছে সেই গ্রুপের মৌলগুলো আর কি তোমার একই ধর্মের। তো সেটা কি? ফসফরাস। দেখো নাইট্রোজেন ফসফরাসের একই গ্রুপের মূল, তাই এদের ধর্মেরও মিল আছে। তারপরের প্রশ্ন বলা হয়েছে যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কি হয়? ধাতব ধর্ম হ্রাস পায়, হ্যাঁ হ্রাস পায়। আয়নীকরণ শক্তি বাড়ে, হ্যাঁ বাড়ে। পারমাণবিক ব্যাসার্ধ কি বাড়ে? না, বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি? কমে। তো 1 আর 2। তো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে X29 মৌলটির একটি পরমাণুর ভর 1.054 × 10⁻22 গ্রাম। মৌলটির ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে? তো তুমি X29 এটা কি? কপার না?
তো ইলেকট্রন বিন্যাস করলে আসে তোমার 4s2, আচ্ছা, আর্গন, তারপর কি আসে 4s1, 3d10। তো সর্বশেষ উপশক্তি স্তর কোনটা? এটা 4s। তাহলে ইলেকট্রন থাকে কটা? একটা। তো পরবর্তী প্রশ্নে যাই। অ্যাক্টিনাইড সারির মৌলের সংখ্যা কয়টি? তো অ্যাক্টিনাইড সিরিজের মৌল থাকে 15টি। তারপর বলা হয়েছে নিচের কোনটির পারমাণবিক আকারের ক্রম সঠিক? তো দেখো, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। না, এটা ভুল। লিথিয়াম ছোট সবচেয়ে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এটা ঠিক আছে। আয়োডিন সবচেয়ে বড়, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তো এটা ঠিক। এই মৌলটির পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? তো টাইটেনিয়াম। টাইটেনিয়াম হচ্ছে 22। ইলেকট্রন বিন্যাস করলে আসে আর্গন, 4s2, 3d2। তো এর গ্রুপ সংখ্যা কত? 14। না না, সরি, এর গ্রুপ সংখ্যা কত? ডিতে যেহেতু গেছে তাই গ্রুপ সংখ্যা হচ্ছে 4। তো নেক্সট কোয়েশ্চেন। মৃৎখাত ধাতু সময়ের সর্ববহিস্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে? মৃৎখাত 2টি আর ক্ষার হচ্ছে 1টি। পর্যায় সারণীতে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। ক্ষার ধাতু সমূহের বহিস্তরে ইলেকট্রন সংখ্যা কয়টি? ক্ষারে তো 1টি, ns1। মেন্ডেলিভ কতটি আবিষ্কৃত মৌল নিয়ে পর্যায় সারণী তৈরি করে? 63টি মৌল ছিল। এই 63টি মৌল নিয়ে আর কি মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন। আর বাকিগুলো কি করেছিলেন? ফাঁকা রেখেছিলেন। তো নিচের কোনটি হচ্ছে মুদ্রা ধাতু? পরের কোয়েশ্চেন। গোল্ড, কপার, সিলভার, গোল্ড হচ্ছে মুদ্রা ধাতু। চুনের পানির সংকেত কোনটি? এটা আমরা একটু আগে বের করছি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে কোয়েশ্চেন, 1s2, 2s2, 2p1 ইলেকট্রন বিন্যাসের মৌলটি পর্যায় সারণী কোন গ্রুপে অবস্থিত? দেখো, এস আর পিতে গেছে, তার মানে s প্লাস p প্লাস 10। তো 2 আর 3 আর 10 হচ্ছে 13। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? তো বেরিলিয়াম, রেডিয়াম, স্ট্রনসিয়াম, ম্যাগনেসিয়াম। তো এরা হচ্ছে একই মৌলের, মানে একই একই গ্রুপের। তো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তো ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে গেলে কি হয়? কমে। তো সবচেয়ে কম কার? রেডিয়াম। নেক্সট কোয়েশ্চেন। ত্রয়ী সূত্র প্রদান করে কে? ডোবেরেনার। পরবর্তী প্রশ্ন, আয়রন পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? তো আয়রন 26। ইলেকট্রন বিন্যাস করলে আসে আর্গন পর্যন্ত সেম, 4s2, 3d6, তাই না? তো এর পর্যায় কত? পর্যায় 4। তো পর্যায় আর গ্রুপটা মনে রাখবা। অনেক সময় পর্যায় চাইছে কিন্তু গ্রুপ বের করে দিয়ে আসছো। কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? তো এটা আমরা দেখলাম একটু আগে, রেডিয়াম। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? তো ইলেকট্রন আসক্তি কি? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। তো এরা একই পর্যায়ের মৌল। একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তির মান কি হয়? বাড়ে। তো সবচেয়ে বামে যেটা আছে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। কোনটি নিষ্ক্রিয় ধাতু? নিষ্ক্রিয় ধাতু চিনো তোমরা? নিষ্ক্রিয় ধাতু হচ্ছে প্লাটিনাম। অক্সিজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পারি 1s2, 2s2, 2p4। তো এর পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? 4 আর 2 6 আর 2, 4 2 6 আর 10 কত? 16। নেক্সট কোয়েশ্চেন, 16 নং গ্রুপের মৌলের অক্সাইড কোনটি? তো 16 নং গ্রুপের মৌলগুলো কোনগুলা? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম। তো এগুলোই। তো এর অক্সাইড কোনটা? দেখো, সালফার। সালফার আছে এখানে, সালফার ডাইঅক্সাইড। কোনটি নিষ্ক্রিয় ধাতু? প্লাটিনাম। নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? তো পারমাণবিক ব্যাসার্ধ কি হয়?
বাম থেকে ডানে গেলে কমে, আর উপর থেকে নিচে গেলে কি বাড়ে। তাহলে আমরা এদের ইলেকট্রন বিন্যাস করলে আসবে ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার নিয়ন 3s2, এটা হচ্ছে তোমার আর্গন 4s2, ফসফরাস 2, 3p3, জিঙ্ক কি 3s2 3 4s2 3d10। তো দেখো, তো সবচেয়ে বেশি এত বেশি হবে কার, যার পর্যায় বেশি। তো দেখো, হয় ক্যালসিয়াম নাহলে কি জিঙ্ক। তো বাম থেকে ডানে গেলে কি হয়, আকার হ্রাস পায়। তো সবচেয়ে বামে যেটা আছে তার আকার সবচেয়ে বেশি, তো ক্যালসিয়ামের আকার সবচেয়ে বেশি হবে। পর্যায় সারণীর পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কতটি? তো দেখো 18টি, 2 8 8 18 18 32 32, তো এভাবে আর কি তোমার হিসাব করা হয় এটা। তো বহু নির্বাচনী কোয়েশ্চেন এখানে শেষ হয়ে গেছে অলরেডি। তো আজকের ক্লাসটা কি এখানেই শেষ। তো পরবর্তীতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।